দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা। হুঁশিয়ারি বিএনপি নেতাদের, সব অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল, সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। তারেক রহমান চাইলে দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা অংশ নিতে পারবে না নির্বাচনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। এবং 4 দিন আগেও ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা, সাইবার বুলিং নিয়ে উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার দাবি। জড়িতদের প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দাবি এখন এক দফা, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ভোটের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ পাবে না। তারেক রহমানের দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া ঠেকাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে দলটির নেতারা বলেন, কোনো চক্রান্তে ভোট বানচাল করা যাবে না, সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি তাদের। চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে। নির্বাচনের স্লোগানের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আজকে যদি নির্বাচনের জোয়ার তুলতে পারেন, তাহলে সেই জোয়ারে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তাই এখন তো একটি দাবি, নির্বাচন যথাসময়ে চাই। আমাদের নির্বাচন হবে। এদিকে সকালে প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান। এদিন জন অধিকার পার্টির আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা ভোট বর্জনের কথা বলে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। এদিন প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অভ্যুত্থানের কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা উচিত। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত রায়। ভয়াবহ এই হামলার তদন্তে নামেন বিএনপি জামায়াত জোট সরকার। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন 28 জন। 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে তদন্ত শুরু করে। টানা 410 দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেককে।
আলোচিত এই মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও 19 জনের, কিন্তু 2024 সালের 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে চূড়ান্ত পরিসমাপ্তি হলো। মুক্তি মিলেছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে। 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। তবে রায়ের ব্যাখ্যা, যুক্তি আর রাজনৈতিক অভিঘাত নিয়ে বিতর্ক চলবে বহুকাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে সহযোগিতার প্রয়োজন হলে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মোহাম্মদ তৌহিদ হোসেন। কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য সরকারের কাছে নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে সব ধরনের মামলার দাগ থেকে মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরার বিষয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টাও। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না, তবে তিনি চাইলে সহযোগিতা করবে সরকার। কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব। উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। কোন দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য সরকারের কাছে নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান এখনো পরিষ্কার না। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ শেষ করেছেন বলে জানান তিনি। আমার কাছে তো কোনো তথ্য নেই যে কোনো দেশ এখানে থাবা বসানোর চেষ্টা করেছে। ভেতরে যদি কারো কিছু থেকে থাকে সেটা তো তথ্য আমার কাছে পৌঁছে নেই। ইইউ থেকে প্রাক নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে। নির্বাচন তো এখনো বেশ দেরি আছে। আমরা জানি যে এগুলি ফাইনালাইজ হয় আসলে একেবারেই কয়েকদিন আগে পর্যন্ত। এটা নির্বাচন কমিশনের বিষয় এবং যারা নির্বাচন কন্ডাক্ট করবেন, সহায়তা করবেন তাদের বিষয়। মালয়েশিয়ায় উদ্ভূত সংকট সমাধানে বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানান তৌহিদ হোসেন। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষ একমত হলে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক অগ্রসর হবে। যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে, তাহলে নিশ্চয়ই আগাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবেন না এবং অংশ নিতে পারবেন না নির্বাচনে, এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার যমুনায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারাও। এ সময় দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বরাবরের মতোই পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবে না, অংশ নিতে পারবেন না নির্বাচনে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ
দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এদিন টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, নতুন নীতিমালায় নিশ্চিত হবে উন্নত সেবা। এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। এই নীতিমালার কারণে টেলিকমিউনিকেশনস খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। প্রতিযোগিতামূলক। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ। এজন্য খোলা মাঠে ভোট করার পরামর্শ দিলেন তিনি। গণমাধ্যম নীতিমালা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ইসি তাহমিদা। কমিশন সহ সবাই আস্থার সংকটে রয়েছে উল্লেখ করে আস্থা পুনরুদ্ধারে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। ভোটের দিন সাংবাদিকরা কি করতে পারবেন আর কি করতে পারবেন না এমন বেশ কিছু বিধান রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। তবে এই নীতিমালা গণমাধ্যম কর্মীদের অবাধ বিচরণে কোথাও কোথাও বাধা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা থেকে গত মাসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি সহ সংশোধনীর প্রস্তাব দেয় ইসিবিটের সংগঠন আরএফইডি। বৃহস্পতিবার গণমাধ্যম নীতিমালা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। অনুষ্ঠানে যোগ দেন 4 কমিশনার সহ ইসি সচিব। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহের বিধান রাখছে যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। প্রিজাইডিং কর্মকর্তা নিজেরাই নির্বাচনী অপরাধে যুক্ত থাকেন। পরে কমিশনাররা সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বচ্ছ ভোটের জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি বলে মত দেন। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ ভুল হতে পারে, অন্যায় কোনো প্রশ্রয় হবে না। কাজে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। ভোট স্বচ্ছ করতে হলে খোলা মাঠে ভোট করতে হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না। সুষ্ঠু নির্বাচন করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে বলেও জানান নাসিরউদ্দিন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের একটি কমিয়ে গাজীপুরে একটি বাড়িয়ে ৩০০টি সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত চিঠি অনুযায়ী বাগেরহাট, গাজীপুর, সাতক্ষীরা সহ ৩৭টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে। দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্ত পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন করে পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চার দিন আগেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় প্রার্থীরা। একই সঙ্গে সাইবার বুলিং নিয়েও উদ্বিগ্ন তারা। অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভোট বানচালের শঙ্কা তাদের। এদিকে সাইবার বুলিং নিয়ে বিপাকে নির্বাচন কমিশনও। অপপ্রচারে জড়িত শিক্ষার্থী ও প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র 3 দিন বাকি, আর তাই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মাঠের পরিবেশ ঠিক থাকলেও সাইবার জগতে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট ঘিরে মব তৈরিরও শঙ্কা তার। এদিকে একই প্যানেলের জিএস প্রার্থী হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হতে পারে। অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়, এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। অনলাইন
বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। পরে মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আবারও তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। সাইবার জগতে অপপ্রচারের অভিযোগ করেন তিনিও। যার যে যা ইচ্ছে সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না এবং এই সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। একই জায়গায় প্রচারণায় আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। অভিযোগ, তার প্যানেলের সাথে সাইবার মাধ্যমে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন। হ্যাঁ, তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন। এদিন বিকেলে সিনেট ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে সাইবার বুলিং বন্ধে তারাও নিরুপায়। তবে জড়িতদের এবার প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে। এদিকে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল ভিশনকে সামনে রেখে 14 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। অন ক্যাম্পাস পার্ট টাইম জব ও মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দোষ স্বীকার করলেই রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করে দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আইনি পথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খালাস করার চেষ্টা করছেন বলেও জানান তিনি। প্রসিকিউশন বলছে মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেষ হবে মামলার সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখে চৌধুরী আব্দুল্লাল মামুন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জেরা শুরু হয়। এক পর্যায়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, দোষ স্বীকার করলেই অপরাধ থেকে রেহাই পাওয়া যায় না। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন, বলেন মামুন ক্ষমা পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার কথা হলো উনি দোষ স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি, এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। প্রসিকিউশন বলছে এ মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে শেষ হবে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলার সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী 81 জন। সাবেক আইজিপি সহ এখন পর্যন্ত 36 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে রেড নোটিশের আবেদন করেছে সংস্থাটি। চাঁদাবাজি সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে অবৈধভাবে জমি গ্রহণ করায় গেল মার্চে শেখ হাসিনা, রেহেনা ও তার সন্তান সহ সংশ্লিষ্ট রাজক কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। বর্তমানে বিচারিক আদালতে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ চলছে। এর মাঝে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশের জন্য পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আবেদন করেছে দুদক। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের
আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে 948 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেয়া নিয়ে ভিন্ন মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। কেউ কেউ বলছেন সংবিধানের ওপর কোনো সনদ প্রাধান্য পেতে পারে না, আবার কেউ বলছেন ঐক্যমত্য হওয়া বিষয়গুলো প্রাধান্য পেতে কোনো বাধা নেই। তবে জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, অঙ্গীকারনামায় এমন বিধান রাখা না রাখার প্রয়োজনীয়তা দেখছেন না কোনো আইনজীবী। আফজাল হোসেনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। নতুন করে আবার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। একদিকে মৌলিক 1 ডজনেরও বেশি বিষয়ে নোট অব ডিসেন্ট, অন্যদিকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া নিয়ে অনৈক্য। সব মিলিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া, সনদের ব্যাখ্যার ক্ষমতা আপিল বিভাগের হাতে ন্যস্ত করা এবং জুলাই সনদের কোনো বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বাস্তবায়নের অঙ্গীকারনামায় এই 3টি বিষয় নিয়েই মূলত মতভিন্নতা। এ বিষয়ে বিভিন্ন মতের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে 2টি বিষয়ে কাছাকাছি মত পাওয়া গেছে। তবে মতের ভিন্নতা রয়েছে সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া না দেয়া নিয়ে। আমি মনে করি সেটা কারো সিনিয়র 2জন আইনজীবী বলছেন সংবিধানের উপর কোনো কিছুই প্রাধান্য পেতে পারে না, এ ধরনের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়। রাজনৈতিক দলগুলোর লিখিত একটা রাজনৈতিক দলিল দেশের একটা সংবিধানের উপরে প্রাধান্য পাবে, এটি নিশ্চয়ই কারো প্রত্যাশিত ছিল না এবং আমার মনে করি সেটা কখনো বাস্তবায়নযোগ্য হবে না। সংবিধানের উপরে অন্য কোনো সনদ বা ডিক্লারেশন, আইন, বিধি, অর্ডিন্যান্স কোনো কিছু যেতে পারে না। তাদের সঙ্গে একমত নন এই 2জন আইনজীবী। তারা বলছেন অতীতে এরকম বহু নজির রয়েছে, রাজনৈতিক সমঝোতা হলে সব সম্ভব। জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ফল। অতীতেও আমাদের দেশে সংবিধানের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সকল বিষয় নয়, ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় সাংঘর্ষিক। মার্শাল লর মাধ্যমে যদি এটা করা যায়, অভ্যুত্থানের উপরে করা যাবে না কেন? গত 16 বছর আমরা দেখেছি না সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো কিভাবে দলিত মথিত হয়েছে, কেউ তো তখন কথা বলেনি। সুতরাং কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়া না দেওয়া এইটা ওনারা বিজ্ঞজনরা বুঝবেন। দ্রুততম সময় এটা শেষ করেন, করে বাকি যে প্রায়োরিটিগুলো আছে সেটা করেন, না হলে রাষ্ট্র হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান রাখা না রাখার কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না 4জন আইনজীবী। যেখানে প্রশ্ন তোলা যাবে না, যে সমস্ত আইনে বলা থাকে সেখানেই কিন্তু প্রশ্ন তোলার সুযোগটা বেশি তৈরি হয়। আদালত মনে করে যে যেহেতু প্রশ্ন তোলা যাবে না, সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে যে প্রকৃতপক্ষে এই কাজটি এক্সিকিউটিভ কিংবা নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ সঠিকভাবে করেছে কিনা। বলেছে আগে যে সমস্ত জায়গায় সেগুলো আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং বাতিলও হয়েছে। ফলে এখানে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এটা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার, সেই পাওয়ারে কেউ কখনো কিছু চ্যালেঞ্জ করতে চাইলে সে চ্যালেঞ্জ করতে পারবে। আপনি যে ইনডেমনিটি দেন না কেন, ওই ইনডেমনিটি অর্ডিন্যান্সটাও চ্যালেঞ্জ করতে পারবে। জুলাই সনদ আপনি যদি এই সংবিধানে দেন, সেটাও চ্যালেঞ্জ করতে পারবে। যে কোনো ব্যক্তির সাংবিধানিক আদালতে যে কোনো আইন, সাংবিধানিক কোনো বিধান, কোনো বিধি, কোনো আইন, কোনো অর্ডিন্যান্স সব কটাকেই চ্যালেঞ্জ করা যায়। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফিরে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া। বৃহস্পতিবার সকালে টিআইবির ব্রিফিংয়ে এই পরামর্শ দেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গত 1 বছরে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসে শেখ হাসিনা, তার পরিবার ও দলীয় মন্ত্রী এমপিদের অর্থ পাচারের তথ্য। দুর্নীতি দমন কমিশন বলছে, শুধু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান একারই বিশ্বের 17টি দেশে 581টি ফ্ল্যাট বা বাড়ি রয়েছে। আমার 60 বিঘা আছে,
দায়িত্ব নেওয়ার পর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করছে টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসনের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া, এখন উচিত পাচার প্রতিরোধে বেশি গুরুত্ব দেয়া। আমদানি এবং রপ্তানি বাণিজ্যে চালান জালিয়াতির মাধ্যমে যে অর্থ পাচার হয় সেটা কিন্তু সিংহভাগ আমাদের অর্থ পাচারে, সেটা ফুললি নিয়ন্ত্রিত হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। যেটা একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন, প্রায় অসম্ভবের মতো কাছাকাছি। প্রতিরোধ করা যেন অর্থ পাচার না হয় সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। অর্থ ফিরিয়ে আনতে দেশগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া। We need to know where the money is, where the assets are. We can have cooperation, international cooperation. International cooperation is of the utmost importance. জুলাই অভ্যুত্থানের পর দেশে দুর্নীতি একেবারে বন্ধ না হলেও পরিমাণ কমেছে বলেও মনে করেন টিআই চেয়ারপারসন। Even better than confrontational. ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণের 85% বেশি নিয়েছে এস আলম। টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকা। আমানতকারী ও কর্মীদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সিদ্ধান্ত মেনে নেবে গ্লোবাল। সর্বশেষ শুনানিতে এমনটাই জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অন্যদিকে শুনানিতে মার্জারের বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ব্যাংক পরিষদ। একীভূতকরণের সর্বশেষ শুনানিতে এসে আমানতকারী ও কর্মীদের স্বার্থে নিজেদের ভবিষ্যৎ বাংলাদেশ ব্যাংকের হাতে ছেড়ে দিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পর্ষদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে ব্যাংকটির অডিট রিপোর্ট তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখা যায় 2013 থেকে 2018 এই 5 বছরে গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের শুধুমাত্র খাতুনগঞ্জ শাখা থেকেই 50 ট্রেডিং কোম্পানির মাধ্যমে 85% ঋণ নেয় এস আলমের সহযোগী প্রতিষ্ঠানগুলো। নতুন পর্ষদ দায়িত্ব নিলে ব্যাংকটির অভ্যন্তরীণ অডিটে দেখা যায় ঋণের 14,500 কোটি টাকার 12,000 কোটি টাকাই নিয়েছে এস আলম। এসব ঋণের বিপরীতে জামানত 25%-এরও কম। নিজেদের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ ব্যাংকের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয় গ্লোবাল ইসলামী ব্যাংক। 12,000 কোটি টাকার বেশি এখান থেকে ওই গ্রুপের হাতে চলে গেছে। আমরা সুবিধা অসুবিধাগুলো বলার চেষ্টা করেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো, আমরা স্ট্যান্ড অ্যালোন হইলে কি সাহায্য লাগবে সেটা বলেছি। এককভাবে এত নেগেটিভ থেকে বের হয়ে আসা কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে। এখানে যে রিজলিউশন সেটার সঙ্গে আমরা একমত। সেটা কি মার্জার না অ্যাকুইজিশন নাকি রিক্যাপিটালাইজেশন না অন্য কোনো কিছু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শেষ দিনের শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয় সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির খেলাপি ঋণের হার 62%। বৈঠকে মার্জারের বিপক্ষে অবস্থান তুলে ধরে সময় চায় ব্যাংকটি। আমাদের এস আলমের এক্সপোজার এই মুহূর্তে 6,000 কোটি টাকার একটু বেশি, তো আমরা এটা ওভারকাম করতে পারবো এবং এর বিপরীতে আমাদের যথেষ্ট কোলাটারাল আছে। কোলাটারালের পরিমাণ অ্যারাউন্ড 35%। আমরা কেন মার্জিংয়ে যাব? আমাদের ব্যাংকের অবস্থা খারাপ না, বুঝছেন ব্যাপারটা? আমি তো 2006 সালে আমি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি, এটা আমি বোর্ডে আজকে বলছি। আমি এর আগে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের পক্ষে থাকার ইঙ্গিত দিলেও ঘুরে দাঁড়াতে সময় চায় এক্সিম ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছ থেকে আরও বেশি অর্থায়ন প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে ইস্কাটনে এক অনুষ্ঠানে তারা বলেন, অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হলেও এর সুফল সবার কাছে পৌঁছায়নি, যা এসডিজির লক্ষ্য অর্জনে বড় বাধা। পাশাপাশি রয়েছে অর্থ সংকট, তথ্যের অভাব, বৈষম্য এবং বাজার ব্যবস্থার অবনতি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দাতা গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিরা জানান, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছেন তারা। এসডিজি অর্জনে শহর কেন্দ্রিক মানুষ এগিয়ে থাকলেও পিছিয়ে আছে গ্রামের মানুষ। এর সাথে আছে তথ্যের ঘাটতি, অর্থায়নের অভাব এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণের মতো বিষয়। এছাড়াও প্রয়োজন সরকারি, বেসরকারি সহ আন্তর্জাতিক বিভিন্ন খাতের অংশগ্রহণ এবং অংশীদারিত্ব। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় এজলাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধরের শিকার হয়েছেন সময় সংবাদের রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকালে হট্টগোলের এক পর্যায়ে কয়েকজন আইনজীবী গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন। এ সময় সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধর করেন মহিউদ্দিন মাহি নামে এক আইনজীবী।
হট্টগোলের মাঝে আদালত ছাড়েন ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি হান্নানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার ৫৬ নম্বর আসামি হান্নান। সে স্থানীয় যুবলীগ নেতা হানিফ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহসভাপতি ইকবালের সহযোগী। তাদের নির্দেশে স্থানীয়দের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সে। এর আগে এই ঘটনায় বুধবার হাটহাজারী জোবরা গ্রাম থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত মোট গ্রেফতার ৯ জন। বহিরাগতদের হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আজকের সিন্ডিকেট সভা না হওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এর আগে গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহীতে ৫৩ বছরের ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়া উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল নিতে উঠে পড়ে লেগেছেন ভূমি ব্যবসায়ী সাজ্জাদ আলী। দাবি করছেন ৩০ বছর আগে জমিটি কিনেছিলেন তিনি। তাই মহল্লা খালি করতে করতে শুক্রবার খাসির ভোজ আয়োজন করতে চেয়েছিলেন সাজ্জাদ আলী। বিষয়টি জানাজানি হলে এই ঘটনায় এলাকায় গিয়ে আয়োজন করে বন্ধ করে দেয় প্রশাসন। জমির মালিকানা নিয়ে ফয়সালার আগ পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়াতে বসবাস করবেন ১৩টি পরিবার। রাজশাহীর মোল্লাপাড়ায় প্রায় ১.৫ বিঘা জমিতে ৫৩ বছর ধরে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়া। এখানে পাহাড়িয়া সম্প্রদায়ের ১৩টি পরিবার বসবাস করেন। তবে জমির মালিকানা দাবি করে স্থানীয় সাজ্জাদ আলী। শুরু করে উচ্ছেদ তৎপরতা। আগামী রোববার মহল্লা ও বাড়িঘর খালি করা হবে সে উপলক্ষে শুক্রবার খাসি জবাই করে বাসিন্দাদের খাওয়ানোর আয়োজন করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর দাবি, মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার ভারতে আশ্রয় নেন। তারা স্বাধীনতার পর দেশে ফিরে বাড়িঘর ফেরত পাননি। তখন ইন্দ্রধূপী নামে এক ব্যক্তি ৩৭ শতক জমি ৬টি পরিবারকে বাস করতে দেন। এরপর ২০১৫ সালের দিকে স্থানীয় সাজ্জাদ আলী দাবি করেন, ইন্দ্রধূপী মৃত্যুর আগে এ জমি তার কাছে বিক্রি করে গেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বসলেও বিষয়টি মীমাংসা হয়নি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও উচ্ছেদ চেষ্টা শুরু করেন সাজ্জাদ। ৫ তারিখের পর ৩ দিন পর আবার সাজ্জাদ হাজি বলছে যে তোমরা চলে যাও। এখন ঘর বাড়ি ভেঙে যাব, সেই সমর্থতা লাগবে। সাজ্জাদের দাবি, জমির বৈধ দলিল রয়েছে, তিনি নিয়মিত খাজনা দিচ্ছেন। পুনর্বাসনে পরিবারগুলোকে ২৭ লাখ টাকা দিয়েছেন। ওদের সমাজ যার যেটা তারা যেভাবে লিস্ট দিয়েছে তারা ভাগ করে নিয়েছে, তারা লিস্ট অনুপাতে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। তারপর ওরা বললো যে আমরা চলেই যখন যাচ্ছি তখন ভালো খাওয়াই একটু দিয়ে আমাদেরকে খাসির গোস্ত দিয়ে ভাত দিয়ে। পুলিশ বলছে দলিল নকল না আসল তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে। এটা দেখে চুলচেরা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটার ব্যবস্থা নেবে। পুলিশি তদন্ত শুরু হওয়ায় খাসির ভোজ আয়োজন বন্ধ হয়েছে। ভূমি অফিসও তদন্ত শুরু করেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ করে চূড়ান্ত নিয়োগ প্রদানের ডেডলাইন ঘোষণার দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্তরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, ফলাফল প্রকাশের প্রায় ২ মাস পার হলেও বিধি সংশোধনে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে ১,৬৯০ জন সুপারিশপ্রাপ্ত। এর আগে ৩০ জুন বিভিন্ন ক্যাডারের ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৯০টি পদে সাময়িকভাবে সুপারিশ প্রদান করে পিএসসি। বিপিএসসি কর্তৃক পুনঃ ফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে পুনঃ ফলাফল প্রকাশ নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই ৪৪তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচনী রোডম্যাপের মধ্যে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে উৎকণ্ঠা ক্রমান্বয়ে বাড়ছে। অথচ 44তম বিসিএসের সুপারিশপ্রাপ্তগণ নির্বাচনের আগে যোগদান সম্পন্ন করতে পারলে আসন্ন নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। 6 বছরে দেশে সিরামিক্স টাইলস শিল্পের বাজার বেড়েছে 2,500 কোটি টাকার। এক সময়ের আমদানি নির্ভর এই শিল্প বর্তমানে মেটাচ্ছে অভ্যন্তরীণ চাহিদার 85 থেকে 90%। বেড়েছে রফতানিও। তবে ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকট, উচ্চ শুল্ক রীতিমতো ভোগাচ্ছে উদ্যোক্তাদের। সম্ভাবনাময় শিল্পটির প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। একটা সময় ছিল যখন বাসাবাড়িতে সিঁড়ি কিংবা মেঝেতে ব্যবহার করা হতো মোজাইক পাথর। বদলে গেছে সময়, ডিজাইনের বৈচিত্র্য, ব্যবহারকারীর রুচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। মোজাইকের জায়গা দখল করেছে সিরামিক্সের টাইলস। 2002-এর পরের থেকে ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে। 70-75টা হচ্ছে লোকাল টাইল আর 20-25টা হচ্ছে ফরেন টাইলসগুলো চলে। বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BCME এর তথ্য, দেশে সিরামিক্সের টাইলস, তৈজসপত্র, স্যানিটারি ও ব্রিক্স এই 4 উপখাতে পণ্য উৎপাদনে 74টি কারখানা রয়েছে। 2023-24 অর্থবছরে এ খাতের অভ্যন্তরীণ বাজারের আকার ছিল 9,500 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বড় হিস্সা টাইলসের। সিরামিক্স খাতের শীর্ষ সংগঠন BCME এর তথ্য বলছে, গত 6 বছরে দেশের স্থানীয় টাইলসের বাজার বেড়েছে প্রায় 2,500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, আমদানির নির্ভরতা কমায় দেশের অর্থ বাঁচলেও কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আর জ্বালানি সংকটে ভুগছে তারা। এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য মিনিমাম 15 PSI প্রেসারের গ্যাস প্রয়োজন হয়, বাট অ্যাজ এগেইনস্ট উই আর গেটিং অনলি 4 to 5 PSI প্রেসার। একদিকে দেশীয় শিল্পের সুরক্ষা, অন্যদিকে রফতানি বাজারে বৈচিত্র্যময় পণ্য সম্ভার বাড়াতে উচ্চমূল্য সংযোজন সহায়ক সিরামিক টাইলসের মতো খাতকে অগ্রাধিকার দিয়ে নীতিকৌশল সাজানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। এখানে যে সম্পূরক শুল্ক আছে, তো সেটা কতটা কমিয়ে নিয়ে আসা যায় সেটা দেখতে হবে, প্রয়োজনে শূন্য শুল্কের ব্যবস্থা করতে হবে। ইপিবির তথ্য, 2024-25 অর্থ বছরে সিরামিক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে 6.44%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা 6.2, যা রোববারের ভূমিকম্পের চেয়েও শক্তিশালী। বৃহস্পতিবার রাতে এই ভূমিকম্প হয়। রোববারের ভয়াবহ ভূমিকম্পের পর তৃতীয়বারের মতো একই অঞ্চলে ভূমিকম্প হলো। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, নতুন ভূমিকম্পটির উৎপত্তি ভূমি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। রোববারের 6 মাত্রার ধাক্কায় এরই মধ্যে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন 2200-র বেশি মানুষ। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো 5.5 মাত্রার ভূমিকম্প উদ্ধার কাজে বিঘ্ন ঘটায় এবং পাহাড় ধসে গ্রামীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাণিজ্যকে কেন্দ্র করে দিন দিন জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। একদিকে ভারতের ওপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শুল্ক কাটছাঁট ও বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে মোদী সরকার। এরই মধ্যে ট্রাম্প পারিবারিক ব্যবসার স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে পাকিস্তানের দিকে ঝুঁকছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বৈরিতার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। এদিকে ভারতের জন্য তেল আমদানিতে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে রাশিয়া। এর মধ্যেই মোদী সরকারের আবারও কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক রেডিও সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করলেও নয়াদিল্লি বিশাল অঙ্কের রপ্তানি করছে ওয়াশিংটনে। এর আগে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ভারতের ওপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের শুল্কের চাপে বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে নয়াদিল্লি। স্থানীয় পণ্যের চাহিদা বাড়াতে এবং শুল্কের ধাক্কা সামলাতে দেশটির ছোট গাড়ি থেকে এয়ার কন্ডিশনার পর্যন্ত শত শত ভোক্তা পণ্যে কর কমিয়েছে। এর মধ্যে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান অভিযোগ করেছেন, পাকিস্তানে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কারণে নষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। তিনি দাবি করেন, এ বছরের শুরুতে ট্রাম্প পরিবারের নিয়ন্ত্রণাধীন ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে চুক্তি করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিকে চোরের দল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মেজাজ হারান তিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পরে এ নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যায় বিধানসভায়। বহিষ্কার করা হয় দুজন বিজেপি বিধায়ককে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বেশ কয়েক মাস ধরেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দাবি করা হচ্ছিল বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয়দেরই, এমনকি অনেককে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপিকে চোর বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীগত মর্যাদা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর। বিজেপি এর প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেন স্পিকার। বিধানসভা থেকে বহিষ্কার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও। পরে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে আগামী বছর মে জুন মাসে। ভোট ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই আরও তীব্র হয়ে উঠবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইতালির কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। বৃহস্পতিবার আরমানি গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল 91 বছর। তিনি ছিলেন ইতালীয় স্টাইলের প্রতীক। ডিজাইনার হিসেবে প্রতিভা আর ব্যবসায়ী হিসেবে বুদ্ধিমত্তার সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি। তার সৃষ্টিশীলতা শুধু পোশাকে নয়, ফ্যাশনের প্রতিটি দিককে স্পর্শ করেছে। পেশাগত জীবনে বিজ্ঞাপন থেকে শুরু করে মডেলদের চুলের সাজ, ব্যবসার প্রতিটি দিক নিজে তত্ত্বাবধান করতেন। কখনো মডেলদের স্টাইলিংয়ে, কখনো শোর পর্দায় নিজের ছাপ রেখে গেছেন। তবে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে তা এখনও জানেনি আরমানির প্রতিষ্ঠান। নিজে প্রতিদ্বন্দ্বিতা করলেও আসন্ন বিসিবি ইলেকশনের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিতের অঙ্গীকার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সময় সংবাদে জানিয়েছেন কারা থাকবেন 3 সদস্যের কমিশনে। জেলায় জেলায় বিসিবির মিনি অফিস করা সহ বুলবুলের আছে আরও বেশ কিছু পরিকল্পনা। সে কাজগুলো শেষ করতেই বিসিবিতে লম্বা সময় থাকতে চান সাবেক অধিনায়ক। অপু বণিকের সঙ্গে নিয়ে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। কেউ হয়েছেন অবাক, বেশিরভাগ জানাচ্ছেন সাধুবাদ, আবার কেউ কেউ করছেন সমালোচনা। আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিসিবি ইলেকশন যেন এক ভিন্ন মাত্রায় চলে গেছে। এইসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি বিসিবি প্রেসিডেন্ট। বুলবুল ভাই, নানা ধরনের কথা হচ্ছে, পজিটিভ নেগেটিভ। অনেকেই বলছে যে আসলে আপনার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটটা অনন্য উচ্চতায় যেতে পারে। এখানে তো মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটের ভালো বা ক্রিকেট কীভাবে বাংলাদেশে আরও সামনে এগিয়ে যেতে পারে, রাইটার হিসেবে কন্টিনিউ করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এটা একটা ধরেন অনেক কাজের একটা অংশ বললাম, কিন্তু এই যে কাজগুলো শুরু করে দিয়েছে সেখানে বেশ সফলতা দেখতে পাচ্ছি। এটা আমি কিছুদিন কন্টিনিউ করতে চাই, সো দ্যাট আমাদের এই কাজগুলো যেন নষ্ট না হয়ে যায়। সম্ভব হয় আর কিছুদিন করবো, না হলে করবো না। তবে শেষ বেশ কয়েকটি নির্বাচনে সঙ্গী হয়েছে সমালোচনা। বুলবুলের অধীনে নির্বাচন নিয়েও দেশের ক্রিকেটে শুরু হয়ে গেছে নানা কানাঘুষা। প্রশ্ন, নির্বাচন কমিশন গঠন হবে কিভাবে? এখনো জানি না, তবে এখন আমরা যেটা চিন্তা করছি যে সেটা একজন লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল হতে হবে
এখানে লিগ্যাল ব্যাপার থাকে অনেক, এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা থাকা উচিত এবং এখানে বাংলাদেশ ন্যাশনাল স্পোর্ট যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা থাকা উচিত। সো এই 3টা ডিপার্টমেন্ট থেকে আমরা 3 চিঠি অলরেডি দিয়ে দিয়েছি আমরা, এবং সেখান থেকে যখন তাদের আমরা অ্যাপ্রুভাল পাবো তখন আমরা এই 3 ডিপার্টমেন্ট থেকে 3 জন যোগ্য লোককে আমরা এই নির্বাচনটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে দেবো। নিজের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও স্বচ্ছ বিসিবি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি বুলবুলের। আমি তো নতুন এবং পুরো সময়টা ক্রিকেটকে দিতে হচ্ছে। দেখেন আমাদের আন্ডার-19 টিম এখন ইংল্যান্ডে আছে, আমাদের মেয়েদের টিম বিশ্বকাপ খেলতে যাবে, আমাদের ছেলেদের টিম এশিয়া কাপ খেলতে যাবে এবং বিভিন্ন কোচিং কোর্স হচ্ছে, কিছু মাঠের উন্নয়ন হচ্ছে। তো সবাই এখন আমরা ক্রিকেট নিয়েই ব্যস্ত। সো এটা যেহেতু আমার জন্য একেবারে নতুন, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। আসলে কথা বলছিলাম বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে, জেনেছি নির্বাচন এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার সম্ভাবনার কথা। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। যতই দিন যাচ্ছে জমে উঠছে বিসিবি নির্বাচন। আলী আসগার লবির ঘোষণার পরও তামিম ইকবালের প্রার্থিতা নিয়ে থেকে যাচ্ছে রহস্য। ধোঁয়াশা আছে আমিনুল ইসলাম বুলবুলের অংশগ্রহণ নিয়েও। তবে শেষ পর্যন্ত বোর্ডের সর্বোচ্চ চেয়ারের জন্য তামিম ও বুলবুলের মতো হেভিওয়েটরা লড়াই করলে তা দারুণ কিছু হবে বলে মনে করছেন ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে শেষ পর্যন্ত কে বসবেন? যিনি বসুন, এমন কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সব পক্ষ, এমনটাই তো কাম্য। অক্টোবরে বিসিবি নির্বাচনের পর পরিচালকদের মধ্য থেকে বাছাই করা হবে সভাপতি। তবে তার আগেই আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে নিয়ে আলোচনা তুঙ্গে। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল বিএনপি সমর্থিত প্রার্থী হবেন। যদিও রাজনৈতিক দলের প্রতিনিধির এমন বক্তব্যের পর থেকে নানা মহলে নানা কথা। তামিমকে যেমন সভাপতি হিসেবে চাইছেন অনেকে, তেমনি যে কোনো সময় পাল্টে যেতে পারে পাশার দান। তাই তার প্রার্থিতা নিয়ে একরকম রহস্য রয়েই যাচ্ছে। বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। তামিম ইকবাল কেন কবে আসলেন না? আই এম শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই। সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ক্রিকেটার ও ক্লাব কমিউনিটিতে যোগাযোগ বাড়িয়েছেন তামিম। 25 পরিচালক পদের মধ্যে সর্বোচ্চ 12টি আসবে ক্লাব ক্যাটাগরি থেকে। তাই ধীরে ধীরে বিসিবি নির্বাচনের ময়দানে গুছিয়ে নিচ্ছেন তামিম, এমন আলোচনা শোনা যাচ্ছে ইদানিং। বিপরীতে আমিনুল ইসলাম বুলবুলের গ্রাউন্ডও শক্ত। বর্তমান বিসিবি সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। অন্তর্বর্তী সরকারের সুনজর রয়েছে তার উপর। সাবেক 2 অধিনায়ককে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে, যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। খুবই যোগ্য ক্যান্ডিডেট। আমার কাছে মনে হয় দুইজনের মধ্যে যেই আসুক অবশ্যই ক্রিকেটের ভালো চিন্তা করবে। তামিমের মতো কিছুটা হলেও বুলবুলের অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে মাহবুব আনামের পর আকরাম খানেরও বিসিবি নির্বাচনে অংশ না নেয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছে কাল ভোরে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 6:30টায়। এর আগে ভোর 5:30টায় আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। গত জুনে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা ব্রাজিল অনেকটাই নির্ভর। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের শেষ 2 ম্যাচেও জয় চান কোচ কার্লো অ্যানচেলোত্তি। এই 2 ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ভিনিসিয়াস রদ্রিগোকে। একাদশে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। আরেক ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ঘরের মাঠে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ঘিরে আবেগ আপ্লুত আর্জেন্টাইনরা। স্তাদিও মনুমেন্টালে খেলা দেখার জন্য সমর্থকরা অধীর অপেক্ষায়। কোচের জন্য ম্যাচটা হতে যাচ্ছে স্পেশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন। ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সব অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃতদন্তের আদেশ বাতিল, সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি পর্যবেক্ষণ আদালতের। এবং তারেক রহমান চাইলে দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।